নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি সূর্যদীপ ভৌমিক চলে এলাম আরেকটি ইম্পর্টেন্ট টপিকের ওপর ভিডিও নিয়ে আপনাদের জন্য। তো আজকের টপিক হচ্ছে দেখুন, কিডনি ফেলিয়ার আমরা জানি দু রকম হয়, একটা হচ্ছে অ্যাকিউট কিডনি ফেলিয়ার, একটা হচ্ছে ক্রনিক কিডনি ফেলিয়ার। তো ক্রনিক কিডনি ফেলিয়ার বা ক্রনিক রেনাল ফেলিয়ার নিয়ে আমরা পরে আলোচনা করব। আজকে আমি অ্যাকিউট রেনাল ফেলিয়ার হওয়ার পিছনে 5টা ইম্পর্টেন্ট কারণ নিয়ে আলোচনা করব। ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। তো অ্যাকিউট রেনাল ফেলিয়ারটা কি আগে বলি। তো অ্যাকিউট রেনাল ফেলিয়ার হচ্ছে যে হঠাৎ করে কোনো কিডনির কিছু সিমটমস হলো, মানে কিডনির ফাংশন ডিস্টার্বড হলো হঠাৎ করে, যে কিন্তু এটা রিভার্সেবল, মানে এটা যদি আমি প্রপার ডায়াগনোসিস করি এবং প্রপার কারণটা জানি যে কী কারণে আমার এই অ্যাকিউট রেনাল ফেলিয়ারটা হয়েছে, তাহলে কিন্তু প্রপার মেডিকেশন, প্রপার ট্রিটমেন্ট দিয়ে ডক্টররা কিন্তু এটা সারিয়ে তুলতে পারে, সম্পূর্ণরূপে কিডনিকে সুস্থ করতে পারে। তো সেই জন্য আমি মনে করলাম এই বিষয়ে আপনাদের একটু জানানো উচিত, এই অ্যাকিউট রেনাল ফেলিয়ারটা কী জিনিস। অ্যাকিউট রেনাল ফেলিয়ার কিছুই না, এটা একটা কিডনির প্রাইমারি একটা ফেলিয়ার, অর্থাৎ হঠাৎ করে কোনো কিছু কারণে হোক। আমি আজকে বলবো, আগে গিয়ে আমি বলবো মেন 5টা কারণ। তো এই কারণগুলোতে কিডনি কী হয়, সাডেনলি কাজ করা বন্ধ করে যায় বা কিছুটা কাজ ডিস্টার্বড হয়, যার ফলে আমাদের কিছু অসুবিধা লক্ষ্য করা যায় শরীরে। তো দ্যাট ইজ কল্ড অ্যাকিউট রেনাল ফেলিওর। তো চলুন আমরা আজকে শুরু করি যে অ্যাকিউট রেনাল ফেলিওরের পিছনে 5টা মূল কারণ। তো নাম্বার 1 কারণ সেটা হচ্ছে মেডিকেশন। তো ফার্স্ট পয়েন্ট ইজ মেডিকেশন, অর্থাৎ আমরা অনেক সময় দেখেছি যে অনেকে আছে যে ছোটোখাটো রোগে ডক্টরের কাছ থেকে, ডক্টরকে না জিজ্ঞেস করে, ডক্টরের কনসাল্ট না নিয়ে ওষুধের দোকানে গিয়ে টুক করে মেডিসিন খেয়ে নিল। সে বিভিন্ন অ্যান্টিবায়োটিক্স হতে পারে, বিভিন্ন পেন কিলার হতে পারে। তো এই যে কিছু কিছু মেডিসিন রয়েছে যেগুলো কিন্তু কিডনির হঠাৎ করে সাময়িক ক্ষতি করতে পারে। প্রথমে আসি কিছু পেইন কিলারের কথা। এনসাইট জাতীয় কিছু পেইন কিলার রয়েছে, যেমন আইবুপ্রোফেন, নিমেসুলাইড, ডাইক্লোফেনাক সোডিয়াম, যেটা আমরা মেনলি ব্যথা হলে দিই, হচ্ছে অ্যাসিক্লোফেনাক। এই কিছু মেডিসিন রয়েছে, কিছু পেন কিলার রয়েছে যেগুলো আমরা অত্যধিক পরিমাণে ডক্টরের কনসাল্ট ছাড়াই গ্রহণ করি। অনেকে আছে এরকম, আমার ব্যথা হলো, একটু চোট লাগলো, ওষুধের দোকানে গিয়ে বললো যে আমার চোট লেগেছে, আমাকে একটা পেন কিলার দিয়ে দাও, পেন কিলার নিয়ে খেয়ে নিল, কোনো ডক্টরের কনসাল্ট কিছু নেই। অনেকে আছে এরকম, অ্যান্টিবায়োটিক্স, আমার একটু সামান্য জ্বর হয়েছে, আমার একটু সর্দি কাশি হয়েছে, টুক করে একটা অ্যান্টিবায়োটিক, অ্যাজিথ্রোমাইসিন হোক, অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম। তো এই কিন্তু অ্যান্টিবায়োটিক্স, কিছু পেন কিলার কিন্তু আমাদের কিডনির সাময়িক ক্ষতি করতে পারে। এই কিছু বললাম নামগুলো, এই পেন কিলার কিন্তু ভীষণভাবে কিডনির ক্ষতি করে। এগুলো যদি আমরা ওভারডোজ করে ফেলি শরীরে, ডাক্তারের কনসাল্ট ছাড়া খেয়ে ফেলি, তাহলে কিন্তু কিডনির মারাত্মক রকম ক্ষতি করতে পারে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কিছু কেমোথেরাপিক ড্রাগ আছে যেগুলো মেনলি ক্যান্সার ট্রিটমেন্টে ব্যবহার হয়, সেই মেডিসিনগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে কিডনির ক্ষতি করতে পারে। কিছু হোমিওপ্যাথিক বা কিছু আয়ুর্বেদিক রয়েছে যাদের কিছু অ্যালকালয়েডস রয়েছে, মানে ওই মেডিসিনগুলোর মধ্যে কিছু অ্যালকালয়েডস রয়েছে, সেই অ্যালকালয়েডসও কিন্তু কিডনির সাময়িক ক্ষতি করতে পারে। আচ্ছা, সেকেন্ড ইম্পর্টেন্ট কারণ যেটা হচ্ছে ডাইউরেটিক্স। ডাইউরেটিক্স হচ্ছে একটা মেডিসিন, এটা কিডনিরই অসুখের জন্য ব্যবহার করে, ডক্টররা কনসাল্ট করে। অর্থাৎ এটা কি করে, এই মেডিসিনটা আমাদের শরীরের ভেতরে যে ভলিউম ওভার কন্ট্রোল, মানে কিডনি পেশেন্টদের ভলিউম কন্ট্রোলটাকে ঠিকঠাক করে। মানে জল বেশি বাড়লে বা পেচ্ছাপ বা ইউরিন যেটা হয় আমাদের কিডনি পেশেন্টদের যদি কমে যায়, সেক্ষেত্রে ডাইউরেটিক্স ডক্টররা সাজেস্ট করে, যাতে কিডনির যে ফাংশনটা সেটা কিছুটা ফিরিয়ে আনা যায় এই মেডিসিনের মাধ্যমে। অর্থাৎ শরীরে যেন ভলিউম ওভারলোড সেরকম না হয়, জল কম জমে, ইউরিন ভালো হয়, এইগুলোর জন্য ডক্টররা ডাইউরেটিক্স সাজেস্ট করেন। কিন্তু এই ডাইউরেটিক্স যদি উইদাউট ডক্টর কনসাল্ট বেশি পরিমাণ ইনটেক হয়ে যায় শরীরে, তাহলে কিন্তু এটা কিডনির অ্যাকিউট রেনাল ফেলিয়ার করতে পারে। আচ্ছা, থার্ড ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কথার অর্থ হচ্ছে, বা ডিহাইড্রেশন কি, সেটা হচ্ছে আমাদের দেহে জল শূন্যতা। মানে দেহে যদি ফ্লুইডের, যে আমাদের বডিতে একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লুইড আবশ্যক, তো তার থেকে যদি কমে যায়, ফ্লুইড হোক, জল হোক বা লিকুইড হোক, সেটাকেই আমরা বলি ডিহাইড্রেশন। মেনলি ওটা জলের কথাই বলা হয়। তো জল শরীরে যদি কমে যায় বা জলশূন্যতা বা জলের ঘাটতি দেখা যায় শরীরে, সেই সিচুয়েশনটাকে বলি আমরা ডিহাইড্রেশন। সেটা বিভিন্ন কারণে হতে পারে। যদি কারোর ডায়রিয়া হয়ে থাকে, মারাত্মক রকম ডায়রিয়া হয়েছে, 9-10 দিন পাতলা পায়খানা হচ্ছে, সেখান থেকে
প্রচুর পরিমাণে ফ্লুইড, জল, ইলেকট্রোলাইটস বেরিয়ে গেল, সেখান থেকে আমাদের ডিহাইড্রেশন হতে পারে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে প্রচুর কারোর এক্সেসিভ ভমিটিং হলো, বিভিন্ন কারণেও কোনো রোগের বশতে মানে রোগের জন্য হোক প্রচুর পরিমাণে বমি হলো, সেই বমি বা এক্সেসিভ ভমিটিংয়ের মাধ্যমেও কিন্তু শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাচ্ছে, যার ফলে ডিহাইড্রেশন হতে পারে। এই যে ব্যাপারগুলো, এখানে যদি আমরা প্রপার ফ্লুইড সাপ্লিমেন্ট না শরীরে ইনটেক করি, অর্থাৎ এই যে ডায়রিয়া হলো, বমি হলো, আর একটা কারণ হচ্ছে যেটা হচ্ছে খুব সোয়েটিং হলে, অর্থাৎ যারা খুব পরিশ্রমের কাজ করেন, বিভিন্ন কলকারখানায় বিভিন্ন পরিশ্রমের কাজ, যাতে খুব ঘাম হয় শরীর থেকে, তো সেই ঘামের মাধ্যমে কিন্তু অনেকটা পরিমাণ জল শরীর থেকে বেরিয়ে যায়, এক্সেসিভ যদি সোয়েটিং হয়। তো এই সিচুয়েশানে যদি আমরা ঠিকমতো জল পান না করি বা জল ঠিকঠাক শরীরে ইনটেক না করি, তাহলে কিন্তু আমাদের শরীরে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। তো এই ডিহাইড্রেশন কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিওরের একটা মেন কারণ, এটার জন্য কিন্তু হতেই পারে। আচ্ছা, ফোর্থ ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনফেকশন। তো দেখুন, ইনফেকশন বিভিন্ন রকম হয়, কিডনির অনেক ইনফেকশন রয়েছে। নাম্বার 1 হচ্ছে পাইলোনেফ্রাইটিস। পাইলোনেফ্রাইটিস হলে কিন্তু কিডনির একটা মারাত্মক রকম ইনফেকশন, সেখান থেকে কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে। এছাড়া কোথাও সেপসিস হলো বা আলসার হলো, সেখানকার ব্যাকটেরিয়া যদি কিডনিতে গিয়ে বাসা বাঁধে, তখনও কিন্তু সেখান থেকে কিডনির একটা মারাত্মক ক্ষতি করতে পারে, সেখান থেকেও অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে। আচ্ছা, কিছু এরপরে আমি ফিফথ কারণটা বলবো, যেটা হচ্ছে ইনফ্লেমেশন। তো সেটা কি হচ্ছে, কিছু ইনফ্লেমেটরি ডিসঅর্ডার বা কিছু অটোনমিক ডিসফাংশন শরীরে লক্ষ্য করা যায়। একটা ইনফ্লেমেটরি ডিসঅর্ডার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিস্টেমিক লিউপাস এরিথ্রোমেটোসাস, এসএলই। এসএলই ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এসএলই মাধ্যমে মারাত্মক পরিমাণ কিন্তু কিডনির সমস্যা হতে পারে, অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে। এছাড়া গ্লোমেরুলোনেফ্রাইটিস, তারপর হচ্ছে গ্লোমেরুলার ডিসঅর্ডার, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলো ডিসঅর্ডার, তো এইগুলো তো গ্লোমেরুলোসিস, অনেক রকম গ্লোমেরুলার মানে গ্লোমেরুলাসের অনেক ইনফেকশন লক্ষ্য করা যায়, যার ফলেও কিন্তু এই কিডনির মারাত্মক রকম ক্ষতি হতে পারে। এছাড়া বিভিন্ন ইনফেকশন বিভিন্ন জায়গায় হলেও বা স্কিন ইনফেকশন বা আলসার থেকেও কিন্তু কিডনিতে সেখানে এফেক্ট পড়তে পারে। তো এই কিছু ইনফ্লামেটরি ডিসঅর্ডার হলেও কিন্তু আমাদের অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে। তাহলে মেন 5টা ইম্পর্টেন্ট, নাম্বার 1 হচ্ছে মেডিসিন, নাম্বার 2 হচ্ছে ডায়ুরেটিক্স, নাম্বার 3 হচ্ছে ডিহাইড্রেশন, নাম্বার 4 হচ্ছে ইনফেকশন, আর নাম্বার 5 হচ্ছে ইনফ্লেমেশন। এছাড়াও কিডনি স্টোন হলে অনেক সময় কিডনির ওপর প্রেশার পড়ে বা কিডনির হঠাৎ কিডনির ওপর খুব আঘাত পড়লো, এইসব বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্টাল অ্যাকিউট রেনাল ফেলিয়ার লক্ষ্য করা যায়। এছাড়া ইউরোলজিক্যাল কিছু কারণ রয়েছে, যেগুলো ইনফ্লেমেশনের মধ্যেই পড়ছে। তো ইউরোলজিক্যাল কিছু কারণ হচ্ছে, যেমন যদি আমাদের ছেলেদের ক্ষেত্রে প্রস্টেট বড় হয়ে যায়, এটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে ইদানিং, যে প্রস্টেট বড় হয়ে গিয়ে সেখানে কিন্তু একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের একটা চান্স ক্রিয়েট হচ্ছে, এবং ইউরিনের পরিমাণটা কমে যাচ্ছে, ইউরিনের চাপ সৃষ্টি হচ্ছে। যে প্রস্টেট বড় হয়ে যাওয়ার পরে আমাদের ইউরিনে বাধা আসছে, সেখান থেকে কিন্তু কিডনির ওপর একটা চাপ পড়ছে, তো সেক্ষেত্রেও কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিয়ার হতে পারে। তো এই ছিল মেন 5টা টপিক। আশা করি আপনাদের ভালো লেগেছে, আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। তো আপনারা যারা নতুন আছেন, নতুন এই চ্যানেলে জয়েন করেছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমি এরকম যখন এরকম সুন্দর টপিক নিয়ে ভিডিও আনতে পারবো আপনাদের কাছে, তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সবার মাঝে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর